আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আসছি। সেটা আমাদের বগুড়া জেলার অন্তর্ভুক্ত। শাহ সুফি ফতে আলী রহমতুল্লাহ যে কারণে বগুড়া থেকে গেলেন। কি কারণে বগুড়া থেকে গেলেন সেটার উপর আলোচনা করব ইনশাআল্লাহ। তো তার আগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আপনাদের মাঝে আপনাদেরকে জানাবো। ইসলাম ধর্মের মহান সাধক শাহ সুফি ফতে আলী আসকালী রহমুল্লাহর ওফাত দিবস 22শে বৈশাখ 5ই মে। এদিন বগুড়া শহর তার মাজার প্রাঙ্গণে ওরসের আয়োজন করা হয়েছে। মহান এই সাধকের বগুড়ায় আগমন ধর্মপ্রচার ও শহর সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার ক্ষেত্রে তার অবদানের কথা তুলে ধরেছেন সাংবাদিক গবেষক আব্দুর রহিম বগুড়া। লেখাটি তার হযরত শাহ সুফি ফতে আলী রহমতুল্লাহর জীবনের কথা থেকে নেওয়া হয়েছে। মহান সাধক হযরত শাহ সুফি ফতে আলী রহমতুল্লাহর জন্ম 1684 খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাব প্রদেশের আশকালে। তার নামের শেষে জন্মস্থানের নাম যুক্ত করে লেখা হযরত শাহ সুফি ফতে আলী আশকালী রহমুল্লাহ। তার পিতার নাম মোহাম্মদ হোসেন, মাতার নাম হামজা বেগম। ফতে আলীকে নিয়ে বাবা মার অনেক স্বপ্ন। তাকে গ্রামের মক্তবে ভর্তি করে দেওয়া হয়। সেখান থেকে কৃতিত্বের সাথে শিক্ষার প্রাথমিক স্তর অতিক্রম করলে তাকে সমন্দ্রের শামক স্থানে এক বিখ্যাত মাদ্রাসায় ভর্তি করা হয়। কিন্তু সেখানকার পাঠ্য পাঠ শেষ করে ফতে আলী জ্ঞান পিপাসা থেকে যায়। পুত্র এই হালত দেখে পিতা মোহাম্মদ হোসেন তাকে শাহবল নামক জায়গায় অবস্থিত আরেক উচ্চতর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে বাবা মা তাকে বিয়ে করালেও তিনি সংসার জীবনে মনোযোগী হননি। পরে ফতে আলী পাঞ্জাবের এক সওদাগর কাফেলার সাথে চীন দেশে যান। দেখা যায় এই সময় থেকে শুরু হয় তার মুসাফির জীবন। 18 বছর পর তিনি ভারতবর্ষে ফিরে এলেও গৃহমুখী হয়েছিলেন কিনা তা বিষয়ে জানা যায় না। চীন থেকে ভারতবর্ষে ফিরে এসে আজমির হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাজার শরীফে অবস্থান করেন। একসময় আজমির শহরে ধনাঢ্য বাণিজ্যিক গোপাল সার ঘোড়ার সাইজ ও তত্ত্বাবধায়কের চাকরি করেন। আর মুসাফির জীবনে 12 বছর কেটেছে আজমির শরীফে। তারপর তাকে দেখা যায় বগজ শহরে। এখানে তার মুসাফির জীবনে নেমে আসে অনেক কষ্ট। সেখানকার আবহাওয়া পরিবেশ তার স্বাস্থ্যের উপযোগী ছিল না। ফলে তিনি নানা রোগ ব্যাধিতে আক্রমণ হন। 5 বছর বয়সে বগজ ছেড়ে তিনি চলে যান স্থানে। সেখানে স্থায়ী হয়নি মুসাফিরের জীবনে মঞ্জিল। স্থায়িত্ব আশায় ছুটেছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। সেই স্থানে বসবাসের সময় ফতে আলী জানতে পারে উত্তরবঙ্গের বালিয়া খানকার কথা। সেটা তখন ছিল বৃহত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানা এলাকায়, যা বর্তমানে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলা অবস্থিত। আমরা দেখি সেখানে তার জীবনের পরবর্তী মঞ্জিল ঠিক হয়। সুদূর স্থান থেকে বলিয়া খানকায় পৌঁছালে সেখানকার কর্তৃক তাকে সদর সম্ভাষণ জানিয়ে গ্রহণ করেন। তার কামালিয়াত হাসিল করা একজন বুজুর্গের অপেক্ষায় ছিলেন, যেন তারা হযরত শাহ সুফি ফতে আলীকে পেয়ে বালিয়া খানকা পরিপূর্ণতা লাভ করে। এখানে কাটে তার জীবনের 21টি বছর। হয়তো হয়তো তার আশা ছিল দুনিয়ার জিন্দেগি বালিয়া খানকে কাটিয়ে দেবে, কিন্তু না, ভাগ্য তো হয়নি। ফের শুরু হয় তার নতুন মঞ্জিলের উদ্দেশ্যে পদযাত্রা। কেন তাকে বলিয়া খানকা শরীফ ছাড়তে হলো তা ছিল বড় দুর্ভাগ্যের কথা। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে শাসনের চাকুব। যুগ যুগ থেকে মুসলমানদের অধিকারে থাকা ধর্মীয় প্রতিষ্ঠান ও আচার অনুষ্ঠানে স্থানগুলো পরিচালনা যে সমস্ত লাখেরাজ মুঘল সম্রাটের দান করা জমি যা ছিল খাজনা মুক্ত আয় বা ওয়াকফ সম্পত্তি ছিল, তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন করে বাজেয়াপ্ত শুরু হয়। সেই বাজেয়াপ্ত আইনের কোপ্পরি বালিয়া খানকা শরীফের ওপর এই ধর্মীয় প্রতিষ্ঠানের নামে অতীত বাংলার মুঘল সুবেদার শাহ সুজার সম্রাট শাহজাহানের পুত্র সনদ মূলে প্রদত্ত লক্ষাধিক বিঘা লাখেরাজ জমি বাজেয়াপ্ত করে কোম্পানি তাদের এখতিয়ার নিলে বালিয়া খানকার তালিম ও তার বিয়াত কার্যক্রম বন্ধ হয়ে যায়। সম্পদ ও আয়ের উৎস বাজেয়াপ্ত করার ফলে সেখানে কর্মরত মুহাদ্দিস, মুফতি, ফকিহ, আলী, পীর, বুজুর্গ শ্রেণীর মানুষ উপায়হীন হয়ে পড়েন। এই পরিস্থিতি হযরত শাহ সুফি ফতে আলী রহমতুল্লাহ কয়েকজন আহ শাগিরদের সহ নতুন মঞ্জিলের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে। এবার পর তাকে নিয়ে আসে হযরত শাহ সুলতান মাহির সাওয়ার বলখি রহমতুল্লাহ দরগা মহাস্থানে। এই দরগার নামে 2 সহস্রাধিক বিঘা জমি লাখেরাজ ছিল বলে তার আয় থেকে সেখানে অগাধ মুসাফির, মিসকিন ও জিয়ারতকারীদের ছিন্নি অন্য সংস্কার ব্যবস্থা হতো। হযরত শাহ সুফি ফতে আলী এর মহাস্থানের দরগায় পৌঁছে জানতে পারেন ইংরেজদের বাজেয়াপ্তের
খবর শিকারও পড়েছে। মহাস্থানের লাখারাজ গ্রুমের কৃষক প্রজাদের মধ্যে তখন হাহাকার অবস্থা চলছে। তারা উপায় খুঁজে ফিরে তাদের পাশে এসে দাঁড়ান। তখন ফকির মজনু শাহ, যিনি ফকির বিদ্রোহী সিপাহী মহাস্থানগড়ে তার শক্ত ঘাঁটি। ইংরেজ বাহিনীর সাথে সংঘর্ষ এড়িয়ে চলা সম্ভব হয়নি। ইতিহাস বলে মহাস্থানের ফকির বাহিনী মোকাবেলায় ইংরেজ বাহিনীর অধিনায়ক ক্যাপ্টেন ব্রেনানের নিহত হবার কথা। সেই সংঘাতপূর্ণ পরিস্থিতি এড়িয়ে হযরত শাহ সুফি ফতেহ আলী রহমানের জীবনের শেষ মঞ্জিলের ঠিকানা হয় মহাস্থানগড়ে ৮ মাইল দক্ষিণে করতা নদীর পারে। সেখানে আজ তার মাজার শরীফ অবস্থিত। তখন ছিল তা বিরাট আমবাগানের ছায়া বিছানো এক মনোরম স্থান। জায়গাটা পুষে হযরত শাহ সুফি ফতেহ আলী রহমানের মিল খুঁজে পান স্বপ্নে দেখা ও তার এক বাগানের প্রতিচ্ছবি। খোঁজ খবর দেখে তিনি জানালেন জায়গাটির মালিক শেলবর্ষ পরগনার জমিদার কুদ্দু গ্রামের আতা চৌধুরী। জনকোলাহল মুক্ত নিরিবিলি জায়গা। নদীর পশ্চিম পার বেশ উঁচু, পূর্ব পাশে পলিমাটির বুক চিরে বয়ে চলা খরস্রোতার করতোয়া নদী। নদীর স্রোতে নির্মল বাতাস দেহে মনের জন্য যেন প্রকৃত আদর। সাধক মনে নিয়ে তন্ময়তা হযরত শাহ সুফি রহমতুল্লাহ কাশফুক থেকে জানতে পারেন এই জায়গাটি হবে তার জিন্দেগির শেষ মঞ্জিল। খানকা তৈরির অনুমোদনের জন্য তার সাগরেদার শেলবর্ষ পরগনার জমিদার আতা চৌধুরী তাকে যোগাযোগ করলে তিনি হযরত শাহ সুফি ফতেহ আলীর নামে শুনে সেখানে খানকা প্রতিষ্ঠার অনুমতি দেন। এরপর চারিদিকে ছড়িয়ে পড়ে হযরত শাহ সুফি আলী ফতেহ আলী বুজুর্গের কথা। তখন শহর তো নয়, জেলা হিসেবেও বগুড়া গঠিত হয়নি। মুর্শিদাবাদ নবাবের ওই স্থানীয় শেলবর্ষ পরগনার জমিদারের সেরেস্তা কাছারি ছিল পুরান